গুড মর্নিং ফ্রেন্ডস, অনেকদিন বাদে হাতে ক্যামেরা নিয়েছি। আজ হচ্ছে বুধবার, তো তাড়াতাড়ি করে কথা বলছি কারণ এখন বাজে সকাল 9টা। চলে এসেছি রান্নাঘরে। এখানে রান্না বসিয়ে দিয়েছি, আজকে ঘুগনি করব। অয়ন অফিসে যাবে, তো মশলা ভাজাটা আগে করে নিচ্ছি। এখানে জিরে আছে, ধনে আছে আর শুকনো লঙ্কা আছে, তাকে ঢেলে রাখি। এটাই হচ্ছে আসল মশলা ঘুগনির। কড়াইতে একটু তেল দিয়ে দিই, সর্ষের তেলেই করবো। মাঝখানে কিন্তু অনেকদিন হাতে ক্যামেরা নেওয়াই হয়নি, তো অনেকদিন বাদেই হাতে ক্যামেরা তুললাম। আর আজকে থেকে আবার ব্লগ করছি, কারণ মাঝখানে শরীরটা না ভালো ছিল না। শরীর ভালো না মানে যেটা বুঝতেই পারছেন, নিয়মিত ব্যাপার ওটাই। তো ওর জন্য একটু রেস্টও নিয়ে নিলাম। সরস্বতী পুজোও গেল, সরস্বতী পুজোর দিনেই বেলাতেই শরীরটা খারাপ হয়ে গেছে। তাও তখন কটা বাজে, দুপুর 2টো এরম নাগাদ। তো ঠিক আছে, তারপর থেকে আমি আর হাতে ক্যামেরা নিয়ে নিই, ভাবলাম একটু রেস্টও নিয়ে নিই। আর তার আগে আমার জ্বর গেল, সর্দি কাশি গেল। তো এর জন্য আজকে বুধবার হাতে ক্যামেরা নিয়ে নিয়েছি। আজকে একটা ছোট্ট করে ব্লগ পোস্ট করে দেবো, কি খাচ্ছি কি করছি, ব্যাস এইটুকু। এবার থেকে না আমি চেষ্টা করব একদম ছোট ছোট মিনি ব্লগ দেওয়ারই, কারণ তাহলে আমি রেগুলার আপডেট তোমাদের সামনে দিতে পারবো। তো চলো আজকে ঘুগনির জন্য কি কি করছি আর কি কি খাবো, চলো তোমাদের সাথে শেয়ার করি। ও সর্ষের তেল তো দিয়েই দিয়েছি কড়াইতে, এটা একটু গরম হোক। আর এই যে এতক্ষণ ধরে আওয়াজ পাচ্ছিলে ফটফট ফটফট করে ডিম সেদ্ধ হচ্ছে। ডিম সেদ্ধ হয়েও গেছে, দেখো ডিমটা ফেটেও গেছে। ডিমটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, একটু ডিম সেদ্ধ খেতে ইচ্ছা করছে সকাল সকাল। আর সকালবেলা উঠেই না, ঘুম থেকে উঠে তখন কটা বাজে, 6:30। তো আগেই না আমি ডালটা সেদ্ধ বসিয়ে দিই। ডালটা সেদ্ধ বসিয়ে দিয়ে এগিয়ে শুয়ে পড়েছি। আর দেখো কতটা সেদ্ধ হয়ে গেছে। আজকে একটু ঘুগনিটা একদম মানে আমি না একটু ডাটো ডাটো ঘুগনি দিয়ে খেতে বেশি ভালোবাসি। আর এখন খাচ্ছি আপেল, আর্ধেক আপেল অয়নকে দিয়েছি, এখনও খাইনি, এটা আমি এখন খাবো। এদিকে দেখো জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। আর এদিকে দেখো এখানে আমি আলু, নারকোল, পেঁয়াজ, আদা কুচো সমস্ত কিছু কেটে নিয়েছি। নারকোল অনেকটা দিয়েছি, ঘুগনিতে নারকোল দিলে না দারুণ লাগে খেতে, তাই অনেকটা নারকোল দিয়ে দিলাম। এর মধ্যে নুন, হলুদ, জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো, ব্যাস এইসব দিয়েই, তোমরা তো জানোই। তারপর আমি এর মধ্যে ডালটা দিয়ে দেবো একদম লাস্টে। ভালো করে আগে এটা ফ্রাই করে নিই। হলুদ হয়ে গেছে শেষ, হলুদটাকে ঢালতে হবে। সকালবেলা যেদিন অয়নের অফিস থাকে এইভাবে ফল খাই, আর তার সাথে সাথে এইভাবে রান্না করি। একটা টমেটো অ্যাড করে দেবো। সেই ওয়েনার থেকে এনেছিলাম না, সেই কি যেন স্পাইস গার্ডেন থেকে, এই সেই হলুদ গুঁড়োটা, এটা ফাটাফাটি। এটা যেন ওষুধের কাজেও কিন্তু এই হলুদটাই লাগে, যে কোনো ওষুধ তৈরি হয় না আয়ুর্বেদে, তো এই হলুদই লাগে। তো এটাই এখন মশলা হিসাবে ঢেলে নিই একটুখানি। সকালবেলা উঠে না এবার থেকে ভাবছি এই গুঁড়ো হলুদটাও না একটুখানি খেয়ে নেবো, 1 চামচ করে। পুরোটা ঢালবো না, কিছুটা ঢালবো আর কিছুটা রেখে দেবো। অয়ন বলছে যে এখান দিয়ে আবার হলুদ গুঁড়ো নিয়ে আসবে আলাদা করে রান্নার জন্য, এটা কিছুটা ঢেলে নিই। এই যে এইটুকু হলুদ গুঁড়ো ঢেলে নিয়েছি। এরপর অয়ন যখন আবার নতুন হলুদ গুঁড়ো আনবে তখন এর সাথে ওটা মিশিয়েও নেব, এতে রান্নার গুণাগুণটাও না বেড়ে যাবে। একটা গোটা টমেটো অ্যাড করে দিয়েছি বড় দেখে। আলুটা সেদ্ধ হয়ে গেছে, এবার ডালটা দিয়ে দেবো ওর মধ্যে। ডালটা সেদ্ধ হয়ে থাকলে ব্যাস আর কিছুতে চাপ নেই, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। ডালটা দিয়ে দিই। ডালটা বেশি সেদ্ধ হয়ে গেছে, আমার একদম ডাটো ডাটো ডাল খুব ভালো লাগে, পুরো সেদ্ধ ডাল আমার একদম ভালো লাগে না। বাট কিছু করার নেই, এর মধ্যে একটু জল মিশিয়ে দেবো গরম জল করে। তো এই দেখো ভাজা মশলা করে নিয়েছি, পুরোটা লাগবে না, তো এখান দিয়ে কিছুটা ভাজা মশলাও অ্যাড করব, কিন্তু এখন না লাস্টে অ্যাড করব। তো এই দেখো ঘুগনি একদম রেডি। এবার আমি এটা বাটিতে সার্ভ করে নেব। এই হচ্ছে অয়নের বাটি। তো চলো আগে সার্ভ করে দিই। হচ্ছে অয়নের বাটি। অল্প একটু পেঁয়াজ দিয়ে দিই, একটু পেঁয়াজ, একটু লেবু, একটুখানি ভাজা মশলা। তো এই হচ্ছে অয়নের বাটি রেডি। এর মধ্যে শুধু একটু লেবুর রস দিয়ে দেবো। এই এলো, ইয়েস। একটুখানি টেস্ট করে বলো কেমন হয়েছে, তারপর তোমাকে মুড়িও দেবো। দাঁড়াও মুড়িটা নিয়ে আসি। এই নাও মুড়ি। হ্যাঁ আগে একটা এমনিটা টেস্ট করে দেখো।
ভালো আছে? এমনি এমনি বলছো? এটা যেন একদম যে একদম বলতেই হবে খুব ভালো হয়েছে। ভালো হয়েছে? হ্যাঁ, আমি টেস্ট তো করলাম, একটু বিট নুন দিয়ে দিয়েছি উপর দিয়ে, ভাল লাগবে খেতে। মুড়ি দিয়ে খাও, আমিও নিয়ে আসছি। আজকে আর চা খাবো না। নিয়ে এসেছি আমার ঘুগনি, ছোট্ট বাটিতে নিয়ে এসেছি। দারুণ হয়েছে, ফাটাফাটি। ডিমটা খেয়েছিস? দারুণ লাগছে। আমি ডিম পরে খাবো, একটু লেবুর রস লাগবে ঘুগনি দিয়ে। তোমার চোখ দিয়ে জল বেরিয়ে গেল। ঘুগনি, মুড়ি। এবারে আমার বিয়ের বাটি, বিয়েতে যে কাঁসার সমস্ত বাসন ফাসন, তার মধ্যে বাটিটাও মা দিয়েছিল অয়নকে মাংস খাওয়ার জন্য। বুঝলো, এই বাটিটার উপর আমি যা অত্যাচার করেছি না, তোমাদের বলতে বলে বলতে পারবো না। তখন তো অত বুঝতাম না। এই বাটিটাকে না আমি ছোট কড়াইয়ের মতন জানো গ্যাসের উপর বসিয়ে ভাজা ভাজি সব কিছু করা স্টার্ট করেছিলাম। তারপর একদিন খুব বকা খেয়েছি, মা জানতে পেরেছে। বাজার গরম করে কেউ করে, কাঁসার কড়াই আলাদা হয়। তো বাটিটার হাল আমি খুব খারাপ করে দিয়েছি। তার একদম নতুন, ইউজই করি না তো। আজকে ঘুগনি আর মুড়ি, এত ভালো টেস্ট হয়েছে না। মামদিদার বাড়িতে রেগুলার এরকম ঘুগনি হতো। ঘটি বাড়ি তো, ঘটিরা কিন্তু খুব ঘুগনি খায়। তো ওদের দেখতাম রেগুলারই, একদিন বাদে একদিনই সকালবেলা হলেই ঘুগনি, ঘুগনির সাথে পাউরুটি, ঘুগনির সাথে রুটি, ঘুগনির সাথে লুচি। দিয়ে যেত। আর মামদিদার ঘরে গেলেই খেতাম, যখনই যাচ্ছি খাচ্ছি। ঘুগনি টুগনি যখনই করছে বাটি ধরে বসিয়ে দিত। কিন্তু খুব একেবারে হেভি একদম টেস্টি ওরকম হতো না, সেদ্ধ সেদ্ধটা বেশি করে দিত। যেহেতু মামিদি আমাদের খুব ভালোবাসতো, আমরা খেয়ে নিতাম, ভালোবেসে খেয়ে নিতাম। বলতে কেমন হয়েছে, কেমন হয়েছে টুবাই? খুব ভালো হয়েছে মামিদা, খুব ভালো হয়েছে। বাড়িতে এসে বলতাম মা কি বাজে হয়েছে, বলে বদমাইশ মেয়ে। ওখানে গিয়ে বলে, তো ওখানে মামিদিদাকেই বলবি যেটা সেদ্ধ বেশি হয়েছে, কি তোরা কিরম খেতে চায় সেটা বলবি। আর বেচারা মামিদিদা ভাবতো কি সত্যি সত্যি হয়তো আমরা খুব ভালোবাসছি খেতে, আর আমি তো হেভি প্রশংসা করতাম। 5কে 10 করে বলতাম এত ভালো হয়েছে মামিদিদা, আমি আর অন্য কোনো কিছু মুখেই লাগছে না, এই না ওই না। মামিদিদা পরে আবার যেন বাটিতে করে দিয়ে যেত, খা খা, তো টুবাই খুব ভালোবাসে আমার রান্না খেতে। মা বলছে হ্যাঁ সব আমাকে খেতে হবে এরপর। যাকে ভালোবাসো তাকে দেখবে কখনো মুখের উপর তোমার খারাপ বা কিছু বলতে ইচ্ছা করবে না। মাকে হয়তো বলে দিলাম যে এটা ভালো না ওটা ভালো না, মামিদিদাদের বলতেই পারতাম না। মা যখন স্কুলে যেত ওদের বাড়িতে তো থাকতাম, মা বলতো গেটে একদম তালা দিয়ে ঘরের মধ্যে থাকবি, টিভি দেখবি, পড়াশোনা করবি, কুচবি করবি, বাড়িতে বন্ধুরা আসবে কিন্তু বাড়িতেই থাকবি, ঘরে থাকবি। মামিদিদা আবার আলাদা করে এসে বলে যেত যে না একা একা ঘরে থাকতে হবে না, আমাদের বাড়িতে থাকবি, আমাদের বাড়িতে সবসময় বসে থাকবি, আমাদের বাড়িতে টিভি দেখবি, আমাদের বাড়িতে বন্ধু আসলেও আমাদের বাড়িতে বসে গল্প করবি। আর মামিদিদাদের তো বিশাল বাড়ি, পুরো মামিদিদাদের দেওয়ালটাই তো 25 ইঞ্চি, এত বড় এরম মোটা আগেকার দিনের দেওয়াল, বাড়ি জমিদার বাড়ি। তোমাদের বাড়ি দেখিয়েছি, বাইরে থেকে দেখিয়েছি, ভিতর থেকে তো দেখানো সম্ভব না, ওরা তো কেউ নেই। আর এখন তো পোড়ো বাড়ি হয়ে গেছে, পুরো বাড়িটা জানো ভুতুরে বাড়ি হয়ে গেছে। তো যাই হোক, মামিদিদাদের মাঝখানে পুরো উঠোন ছিল, তুলসী তলা ছিল, মাঝখানটা বাড়ির। তো চারদিকে ঘর, মাঝখানে হচ্ছে উঠোন। পরে তো ওটা বাঁধিয়ে নিয়েছিল। আমার বন্ধুরা এসে ওখানে বসে গল্প করতে কত ভালোবাসতো। দক্ষিণ দিকে পুকুর পাড়, উত্তর দিকে বাগান, তার উত্তর দিকের একটা সাইডে হচ্ছে গরুর খাটালও ছিল। কি না ছিল মামিদিদার বাড়ি।
তোদের বাড়িতেই থাকতাম, ওই জন্য মামিদা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট লোক। ওদের শিক্ষা দীক্ষায় বড় হয়েছি। আর ওদের বাড়িতে প্রথম দেখেছি ঘোরানো সিঁড়ি, লোহার নয় কিন্তু সিমেন্টের ঘোরানো সিঁড়ি। তুমি তো যাওনি কখনো? অয়ন এমনি গেছে, সিঁড়ি ঘরে তো আর যায়নি, সিঁড়ি ঘরটা পুরো আলাদা মামি দিদাদের। তো আমার খুব ভালো লাগতো ওদের সিঁড়িতে বসে বসেই কত সময় কাটিয়েছি। ছাদের দরজাটা খুলে দিতাম, সবসময় ছাদের দরজা খোলা থাকতো না, ছাদের দরজাটা খুলে দিতাম, আর সিঁড়িতে বসে বসে আমরা সব বন্ধুরা গল্প করেছি, দিদিভাই আমি, আমরা সময় কাটিয়েছি। দিদিভাই তো ওখানে বসে বসেই কত বই পড়েছে, আমার দিদি তো খুব বই পড়তে ভালোবাসতো, গল্পের বই। ওখানে বসে বসে দিদিভাই কত সময় কাটিয়েছে। আর মামি দিদাদের ছাদে গেলেই হচ্ছে একদিকে কৃষ্ণচূড়া গাছ, একদিকে নিম গাছ, মানে একদম ছাদের উপরে এসে পড়েছে। একতলা বাড়ি কিন্তু বিশাল জায়গা জুড়ে ছড়ানো। এখন খুব মনে পড়ে মামি দিদার কথা। আর তোরা বেঁচে নেই। দুপুরবেলা মামি দিদার স্নান টান সেরে খেয়ে দিয়ে উঠে, আর মামি দিদার চুলটা না পুরো কার্লি, মানে কার্লি চুল, তার মধ্যে সাদা পাকা চুল, সাদা আর কালো, কিন্তু সাদাটা বেশি কালোটা কম। চুলটা ছাড়া দিয়ে চুলটা শুকোনোর জন্য পুকুর পাড়ে এসে বসতো। মামি দিদাকে এত মিস করি। আর ঘাটলা ছিল তো আমাদের, মামি দিদার একদম বাঁধানো ঘাট ছিল, তো ওখানেই আমরা বসতাম। মাঝে মাঝে বলতো একটু ভাই চুলটা একটু আশ্রে দিবি, জ্বরটা একটু ছাড়িয়ে দিবি। খুব বদমাইশ, আমি খুব দুষ্টু ছিলাম। আমি জি হ্যাঁ দাও বলে একটু জ্বর ছাড়াতে পারতাম না, কি বাবা পারছি না, খুব জোরে জোরে চিহ্ন দিয়ে এরকম করে দিতাম। বলতো বদমাইশ মেয়ে, কি জোরে লাগছে আমার চুলে, ছাড় যা, চুল যে কটা চুল আছে সব ছিঁড়ে দিবি তুই। বলতে এই দিক দিয়ে আমাদের বুবাই খুব লক্ষ্মী মেয়ে, মানে আমার দিদি ভাই, আমার বুবাইকে যা বলি সব করে দেয় বুবাই, এটা খুব দুষ্টু। এখন খুব মিস করি। আর বসে বসে তখন একটা ক্রিম ছিল লোশন তুহিনা, মামিদিদা বসে বসে তুহিনা লোশনটা না হাতে মাখতো, পায়ে মাখতো, মুখে মাখতো, গলায় মাখতো। আর ওই দুপুরবেলা শীতকালে ওই অত সুন্দর গন্ধ, কি বলবো তোমাদেরকে, দারুণ লাগতো। ওই পুকুরটাই আমাদের বাড়ির সামনে, মামিদিদাদের দক্ষিণ দিকে পড়ে আর আমাদের বাড়ির সামনে পড়ে পূর্ব দিকে। খুব মিস করি। এখন ওই লোশনটা নেই, তুহিনা। মামিদা মাখতো, কি সুন্দর গন্ধ ছিল, কি বলবো। তো যাই হোক, আজকে বসে বসে একটু মামিদিদার কথা গল্প করলাম তোমাদেরকে। মামিদিদার অনেক গল্প আছে, তোমাদের সাথে না বসে বসে বলে শেষ করতে পারবো না। এত গল্প আছে, এত স্মৃতি আছে, আর আমার জীবনে এত বৈচিত্র্যময় আমার ছোটবেলাটা, এই বয়সটা, মানে এই সময়টা না, মানে যবে থেকে আমি এখানে অয়নের সাথে বিয়ে করেছি, বাইরে এসেছি, যত না বৈচিত্র্য, আমার ছোটবেলাটা কিন্তু ভীষণ বৈচিত্র্যময় কেটেছে। তো আমি তোমাদের সাথে অনেক গল্প করবো, মানে আমি গল্প করে করে সারাদিন কাটিয়ে দিতে পারি, এত গল্প আছে। তো যাই হোক, চলো খেয়ে দিয়ে নিই, আবার পরে আসছি, দেখি কি রান্না করি, তোমাদেরকে শেয়ার করবো। অয়ন চলে গেছে অফিসে, আমি এবার বসে আছি বারান্দায়, বসে বসে রোদ পোহাচ্ছি। আর যে আওয়াজটা পাচ্ছ ওটা হচ্ছে এসটিপির আওয়াজ, ওটার জন্য বারান্দায় না কথা বলা মানে বিপদ। একটু রোদে রেখেছি তামার বোতলটা, রোদে রেখে জল খাও কিন্তু খুব ভালো। রোদে রেখে যদি জল গরম করতে পারো তামার বোতলে, খুব ভালো। এই দেখো, এই যে আমি এখানে এই চেয়ারটা রেখে দিয়েছি যাতে এরকম বসে থাকা যায়, এরকম বসে বসে চারদিকে এরকম করে ঘোরা যায়। এই দেখো, দারুণ হয়েছে না? এই চেয়ারটা কিনেছিলাম রান্নাঘরে বসে বসে সমস্ত কিছু চপ টপ করবো, কাটাকাটি করব, কাজ করব, কিন্তু খুব অসুবিধা হয় রান্নাঘরে ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতেই সুবিধে। তো এর জন্য চেয়ারটা এখন বাইরে চলে এসছে, অনেক বছর আগের চেয়ার। এই চেয়ারটা কিনেছিলাম আমি হচ্ছে 2018 সালে, তো অনেক দিন ধরে ঘরে ছিল, কিন্তু এখন চেয়ারটার অবস্থা ভালো না, তার জন্য এটাকে বাইরে রেখে দিয়েছি। আর এখানটাতে এরকম করে বসি রোদে, খুব ভালো লাগে। এই আমার এখনও এই ইয়েগুলো, লাইটিংগুলো এখনও খোলা হয়নি, এগুলোকে খুলতে হবে। এই এক ঝামেলা, মানে এই লাগাও, এই আবার ওই খোলো, এই সমস্যা। তো যাই হোক, এখন একটু রোদ পুহিয়ে নিই, তারপর ঘরে গিয়ে কাজ করবো, এক এক করে রান্নায় হাত দেবো। আর যদি এর মাঝখানে একটুখানি ঘুম এসে যায় তাহলে একটু ঘুমিয়েও নেবো। আজকে অনেক সকালে উঠেছি, 6টায়। এই দেখো, এখানে বেগুন আর টমেটো পোড়া বসিয়ে দিয়েছি, এটা হচ্ছে। আর এদিকে মুসুরির ডালও বসিয়ে দিয়েছি। সকালবেলা ঘুগনির ডালটা যে বাটিতে করেছিলাম সে বাটিটাতেই বসিয়ে দিলাম। আর এখন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি স্ট্রবেরি। তখন বাইরে বসেছিলাম, বাইরে রোদ খেতে খেতে এত ঘুম পেয়ে গেছে, গিয়ে 1 ঘন্টা ঘুমিয়ে নিয়েছি। এখন বাজে 12:30।
তো ভাবলাম দুপুরে রান্না বান্নাও বসিয়ে দিই। মুখে তেল মেখেছি, সমীর ওই যে তেলটা কিনেছিলাম ওই তেলটা মেখেছি, আর একটু সর্ষের তেলও মেখেছি। তো এর সাথে খাচ্ছি এখন স্ট্রবেরি। ভালো করে এখন না তেল ম্যাসাজ করছি, কারণ এই সময়টা ভীষণ ড্রাই এই জায়গাটায়। আর স্কিনে না এত মানে ড্রাই হয়ে যাচ্ছে, স্কিন হাত পায়ে স্কিন ভীষণ ড্রাই হয়ে যাচ্ছে, শুধু ময়শ্চারাইজার মাখায় কিচ্ছু হচ্ছে না। তো এখন আমি কি করছি, স্নানের কিছুক্ষণ আগে মুখের মধ্যে একটু তেল ঠেল মেখে নিচ্ছি। একটা স্ট্রবেরি খেয়ে নিয়েছি, একটা স্ট্রবেরি খাবো। মুখটাও কিরকম ফুলে গেছে না, ঘুমিয়ে গিয়ে অত ফোলেনি, কিন্তু কি বলতো মুখে তেল মেখেছি না ওরকম ফোলা ফোলা লাগছে। তো আজকে দুপুরে রান্না হবে মুসুরির ডাল, বেগুন পোড়া, টমেটো পোড়া, ওর মধ্যে রসুন পোড়াও দিয়ে দিয়েছি। অয়নকে একটু টমেটো পোড়া দেবো, আর অয়নের জন্য একটু আলু ভাতে দিয়ে দেবো, ব্যাস। না আগের দিনের একটু শিমের তরকারি আছে, এই যে শিমটাকে না সর্ষে আর নারকল দিয়ে, ওই যে সর্ষে নারকল বেটে যে করে তোরম করে করেছিলাম। আমি নারকল সাধারণত রান্নায় দিই না, পেটের প্রবলেম হয়, কিন্তু আগের দিন করেছি। অয়নের খেতে ইচ্ছা করছিল, আমারও খেতে ইচ্ছা করছিল, তো করে দেখি, তো খুব ভালো লেগেছে। ফ্রেশ নারকলটাও ছিল, তো ওর জন্য শিম দিয়ে করেছিলাম, খুব ভালো খেয়েছি। তো ওটা আছে, আর কিছু লাগবে না। বেশি খাবার না খেতে পারি না আমরা, আমাদের দুটো পদ হয়ে গেলেই না খুব সমস্যা। আবার দেখো এই যে বেগুন পোড়া দিয়েছি, আমি বেছে বেছে না ছোট দেখে একটা বেগুন নিয়েছি, 4টে বেগুন অয়ন আনিয়ে নিয়েছে সুইগি থেকে, তার মধ্যে সবচেয়ে ছোটটা এটা। এটাই ভাবো আমি দুপুরে একবেলাতেই এই একটা বেগুন আমাকেই কিন্তু খেতে হবে, ও তো খাবে না, আর আমি এটা রেখেও দেবো না, বাসি করে নিশ্চয়ই পরের দিন খাবো না। এর জন্য এই হচ্ছে আজকে রান্না বান্না। তো চলো তাড়াতাড়ি সেরে নিই। এখন বেজে গেছে দুপুর 3টে, খেতে বসবো। তার আগে বারান্দায় এসে দেখলাম মৌমাছিটা জল খাচ্ছে, দেখো কলের মুখ থেকে, ওদেরও তো জল তেষ্টা পায়। স্নান টান সেরে চলে এসেছি, এরপর আমি আলু ভাতেটাও মাখছি। অয়নও চলে এসছে, খেতেও বসে যাবো। 3:30-এর বেশি বেজে গেছে। বেগুন পোড়া করে নিয়েছি, আলু ভাতেটা মাখবো, ডালটা নেব, খেতে বসে যাব। তোমাদের সাথে শেয়ার করে দিই কী কী রান্না হয়েছে, চলো। তো দেখো এখানে অয়নের জন্য আলু সেদ্ধটা মাখছি, একটুখানি ভাজা পেঁয়াজ নিয়েছি, একটু টমেটো পোড়া দিয়েছি, আর একটা ডিম দিয়েছি। তো এগুলো দিয়ে মাখছি। এই হচ্ছে আমার বেগুন পোড়াটাও মেখে নিয়েছি। এখানে রয়েছে গরমা গরম ভাত, এখান দিয়ে আলুটা তুলেছি। আর এই হচ্ছে মুসুরির ডাল, মূলো দিয়েছি, ধনেপাতা দিয়েছি, আর অল্প একটু পেঁয়াজ ভাজা দিয়েছি। এই খাওয়া দাওয়া শেষ, এখন 5:30 বেজে গেছে, সমস্ত কাজও শেষ। এবার এসে একটু খাটে বসলাম, অয়ন কাজ করবে, আমি একটু বসবো, তারপর হয়তো একটু টিভি দেখবো। এই কারণে যে সকালের দিকে একটুখানি ঘুমিয়ে নিয়েছি, ওই দুপুর 12টা 12:30 সময় যখন খুব ঘুম পায় না, ওই সময়টা যখন একটু ঘুমিয়ে নিই, তারপর একদম ফুল এনার্জি চলে আসে। যখনই দেখবে শরীরটা খুব ডিস্টার্ব করছে, রেস্ট নিতে চাইছে, অবশ্যই একটু শুয়ে নেবে। 40 মিনিট একদম চুপচাপ শুয়ে থাকবে, কোনো ফোন টোন ঘাটাঘাটি করবে না, শুয়ে থাকবে চোখটা বুজে, দেখবে শরীরে প্রচুর এনার্জি চলে আসে। আমরা এই এনার্জি লসের জন্য অনেক সময় ওষুধ খেয়ে থাকি, ডক্টরের কাছে গিয়ে বলি ডক্টর আমার এনার্জি পাচ্ছি না, আমার শরীরে এই প্রবলেম ওই প্রবলেম। আর এরকম শরীরে যখন খুব ক্লান্তি আসে না, এরপরে কিন্তু হিমোগ্লোবিনের প্রবলেম শুরু হয়ে যায়। হিমোগ্লোবিন ডেফিসিয়েন্সি যেটা বলে সেটা হতে থাকে, আয়রন ডেফিসিয়েন্সি যেটা বলে সেটা হতে থাকে। তো আমি এটা আয়ুর্বেদ ডক্টরের থেকেই শুনেছিলাম, যে উনি বলেছিলেন যখনই দেখবে ক্লান্তি আসছে, চোখ বুজে আসছে, ঘুম পাচ্ছে কাজের মাঝখানে, সঙ্গে সঙ্গে শুয়ে পড়বে, শুয়ে একটুখানি ঘুমিয়ে নেবে। হ্যাঁ, এখন যদি তুমি স্কুল কলেজ বা কোথাও চাকরি বাকরি করতে যাচ্ছ তাহলে তো তুমি করতে পারবে না, কিন্তু আমরা ধরো যারা হাউস ওয়াইফ আছি, আমাদের হাউস ওয়াইফদের জন্য এটা কিন্তু খুব বেনিফিট, যে আমরা ঘরেই কাজ করি, নিজের কমফোর্টেবল জোনের মধ্যেই আমরা রয়েছি। তো যখনই দেখবে শরীরটা ক্লান্তি হচ্ছে, সঙ্গে সঙ্গে শুয়ে পড়বে। যদি তুমি 40 মিনিট চুপচাপ শুয়ে থাকো, কোনো রকম ফোন ঘাটাঘাটি না করে, গ্যাজেট ঘাটাঘাটি না করে, তাহলে তোমার শরীরে প্রচুর এনার্জি চলে আসবে। আর ওটাই হচ্ছে অ্যাকচুয়াল এনার্জি। যেটা ওষুধ খেয়ে এনার্জি পাচ্ছ সেটা হচ্ছে নকল এনার্জি। তো আমি এটাই এখন ওটাই পালন করি। যখনই দেখি শরীরটা ক্লান্ত হয়ে আসছে, আমি না একটুখানি শুয়ে নিই, 40 মিনিট একদম চুপচাপ শুয়ে থাকি। তো আমি ওই যে শুয়ে নিয়েছিলাম, তো এই জন্য সারাদিন আমি ফ্রেশ, কত কাজ করলাম, তারপর ঘর ঝাড় দিলাম, ঘর মুছলাম, বাসন ধুলাম, রান্নাঘরের কাজ সারলাম, তার কিন্তু আমি একটু আর শুইনি। আর এখন আর শোবো না, তার দেখতেই পাচ্ছি আমাকে ফুল এনার্জেটিক, সমস্ত কাজটা সারা হয়ে গেছে। বিকেলের পরে আর কোনো খাওয়া দাওয়া নেই, আমি সন্ধ্যের পর থেকে কিচ্ছু খাই না আর। তো ব্যাস হয়ে গেল, একটু পান খেয়ে নিচ্ছি, এখন খেয়ে দিয়ে উঠে একটুখানি পান খাই, সকালবেলা ব্রেকফাস্টের পরে একটুখানি পান খাই। পানের মধ্যে কোনো রকম জর্দা সুপুরি এইসব খাই না, গোটা যে গরম মশলা ওগুলো নিয়ে মৌরি খাই। তো এগুলো শরীরের জন্য ভীষণ উপকারী, তোমরাও পারলে খেয়েও, খুব উপকার পাবে। এই তো চলো, আজকের দিনটা এইভাবেই শেষ হয়ে গেল, আবার কালকে দেখা যাক, ব্লগ করলে তোমাদের সাথে শেয়ার করবো সব কিছু। তো চলো, বাই।